কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে তো আমি জানতামই না। না করলাম সিনেমা, না করলাম কোনো চুক্তি, কিছুই হলো না। মাঝখান দিয়ে সিনেমার একটা পোস্টারের মধ্যে এরকম নিজেকে দেখে বিভ্রান্ত হয়ে গেছে। অনেক বড় একটা স্ক্যাম করেছে, প্রতারিত হয়েছে আমি। আমি যদি এটা প্রোটেক্ট না করি, ফিউচার এগুলো আরও হবে আমাদের সাথে। আপনারা চাইলে আপনাদের এই ক্যামেরা দিয়েও মুভি বানায় ফেলতে পারেন। ইফ ইউ ওয়ান্ট, আজকের এই ফুটেজ কোনো মুভিতে লাগাই দিতে পারেনি। সবসময় বলে ভাইরাল হওয়ার ধান্দা। অনেকে তো বলতেছে মুভি প্রমোশনের জন্য এটা করতেছে। মানে আমার কি খাইয়ে কাজ নেই আর দুনিয়াতে যে এই ধরনের একটা মুভি প্রমোশনের জন্য আমার এইভাবে এসে প্রমোট করতে হবে? আমি তো চাই মুভিটা বন্ধ হোক। কোনো টাকা অফার করে আমি নিব না, আমি এটা সমঝোতা করবো না। তার যদি বিচার না হয়, নেক্সট টাইম আমরা যদি কোনো ভুল করি, আমাদেরও যেন বিচার না হয়। এটা কি মুভি হওয়ার যোগ্য? এরকম হাসান জাহাঙ্গীরের মতো কিছু লোক আমাদের সিনেমার ধস ঘটাচ্ছে। দিন শেষে তার কিন্তু মরতেও হবে। সো বিচারটা এখানে না হলেও আরেক জায়গায় হবে। কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে সিনেমাটি। আর এই সিনেমাতে অভিনয় না করেও নায়িকা বনে গেছেন বর্তমান সময়ের আলোচিত নাম জেবা জান্নাত। তো আজকে আমরা তার মুখ থেকে জানবো যে সিনেমায় অভিনয় না করেও কিভাবে তিনি এই সিনেমার নায়িকা হয়ে গেলেন। জেবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতেই আমি যেটা বলছিলাম, অভিনয় না করেই নায়িকা, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুবই খারাপভাবে দেখছি। এটা কি আমার মানে খুব মজা পাওয়া উচিত এটা শুনে? এরকম একটা পোস্টারে ছবি আসবে, এরকম মানে কোনো কন্ট্যাক্ট করিনি, কিছু করিনি, নাটকের ক্যামেরা দিয়ে শ্যুট হয়ে এটা মুভি হয়ে গেল। এভাবে তো আমি নিজেকে নিজে দেখতে প্রস্তুত ছিলাম না। বর্তমান সময়ে আমরা সিনেমার পোস্টার বলতে যেটা বুঝি, সেইখানে এই ধরনের একটা পোস্টার যখন আপনার সামনে এলো, আপনার রিয়াকশন কী ছিল? আমি এরকম পোস্টার আমার জন্মের পরে থেকে দেখি নাই। এগুলো মনে হয় এরকম পোস্টার যদি থেকেও থাকে তাহলে অনেক আগের পোস্টার এগুলো। আর সে যে যাই হোক, সে যে পোস্টার বানিয়েছে সেখানে তার আমার ছবি ইউজ করেছে, তারপরে এগুলোর মানে কোনো সাইনিং নেই, কোনো চুক্তি নেই, কোন ভিত্তিহীনভাবে সে এগুলো করেছে। তো আমার মনে হয় যে এটা করা উচিত না অ্যাজ আ আর্টিস্ট। বিকজ সবাই যদি এরকম করে তাহলে তো আমাদের জন্য খারাপ এটা। একদম স্পষ্ট করে জানতে চাই আমি, কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে আপনি প্রথম কবে জেনেছিলেন এবং আপনার সঙ্গে কি কথা হয়েছিল? কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে তো আমি জানতামই না। আমাকে সবাই যখন ছবি পাঠালো পোস্টার, তখন আমি দেখলাম যে সাইডে আমার ছবি। তো তখন আমি তো খুবই অবাক হয়ে যাই যে না করলাম সিনেমা, না করলাম কোনো চুক্তি, কিছুই হলো না। মাঝখান দিয়ে সিনেমার একটা পোস্টারের মধ্যে এরকম নিজেকে দেখে বিভ্রান্ত হয়ে গেছে অনেক। কিন্তু তার সঙ্গে তো আপনার একটা নাটকে কাজ করা হয়েছিল। তার সাথে কোনো নাটকে কাজ করা হয়নি অ্যাকচুয়ালি। তার হচ্ছে ডিরেকশন দেওয়া নাটকে আমার কাজ করা হয়েছে, বাট আর্টিস্ট উনি ছিলেন না। আমার হিরো ছিলেন সিয়াম মৃধা, আর উনি একটা ক্যারেক্টারও করেছে এখানে, ডিরেক্টরের ক্যারেক্টার, অ্যান্ড উনি এমনিতেও ডিরেক্টরই ছিলেন। সো সব কিছু মিলে আর কি উনি বড় একটা স্ক্যাম করেছে, প্রতারিত হয়েছে আমি। আমরা যতটুকু জানতে পেরেছি, সেই নাটকের শুটিংয়ের কথা যখন আপনাদের হয়েছিল, একটা একক নাটক ছিল, পরবর্তীতে সেটা 7 পর্বের একটা ধারাবাহিক নাটক হিসেবে চালানো হয়। এবং ওই নাটকের শুটিংয়ের সময় এই যে বর্তমানে কন্ট্রাক্ট ম্যারেজে যে সিনগুলোর কথা বলা হচ্ছে, আপনার অ্যাকশন দৃশ্য, আপনার যে দৃশ্যগুলো সেই নাটকের সময় ধারণ করা হয়েছিল, সেগুলোই কন্ট্রাক্ট ম্যারেজে ব্যবহার করা হয়েছে, এমনটাই কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি। এটাই হয়েছে আর কি। ওনার সাথে আমার হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে মিটিং হয়, সেখানে উনি আমাকে গল্পটা শোনান। যদিও স্ক্রিপ্ট তিনি আমাকে দেন নাই। সো এক্ষেত্রে আমার একটা বোকামি হয়ে গেছে যে স্ক্রিপ্ট না নিয়ে গল্পটা শুনে শুটিং সেটে চলে যাওয়া। সো স্ক্রিপ্ট না পেয়ে উনি জাস্ট গল্পটা বলেছে, গল্পটা শুনে আমি ভাবছি যে গল্পটা অনেক সুন্দর, তো করা যায়। পরে হচ্ছে উনি বলেছিলেন যে 1 ঘন্টার একটা নাটক হবে, একটা চ্যানেলে যাবে, 2 দিন শুটিংয়ের ডেট নিয়েছিল। পরে হচ্ছে যখন রিলিজ পেলো এটা, তখন দেখলাম যে এটা 7 পর্ব হিসেবে রিলিজ করেছে। এখানেও তো প্রতারিত হয়েছি। এইটা নিয়ে কি পরবর্তীতে কিছু বলেছিলেন তাকে? আমি যদি ধরতে চাই মিডিয়ার মানুষদের প্রবলেমগুলো, তাহলে প্রতিদিন আমার ক্যামেরার সামনে আসতে হবে। তো সবসময় যদি আমি ক্যামেরার সামনে আসি, এই যে এখন যে আসলাম, সবাই বললো সবসময় তোর সাথেই কেন হয়? তো আমি মুখ খুলি, অনেকে মুখ খুলে না। দ্যাটস দ্য মেইন প্রবলেম, বিকজ আমার কাছে অন্যায়। আমরা আজকে একটা ভিডিও দেখছিলাম, আমাদের অনেকের কাছে সেই ভিডিওটা আছে, যেখানে আপনাকে কল করা হয়েছে এবং সেটা আরেকটা ফোন থেকে ভিডিও করা হয়েছে। আপনার সঙ্গে তার যে কথা বলা হচ্ছিল যে এই সিনেমাতে কোন দৃশ্যগুলো থাকবে, আপনাকে কিভাবে এই সিনেমাতে রাখছে, সেই বিষয়গুলো আপনার সঙ্গে তার ফোনে কথা হয়েছিল।
মানে ইজ দ্যাট সো ইজি? মানে একটা মুভির সাইনিং নাই, কিচ্ছু নাই, মুভি জাস্ট ফোন দিয়ে দিল আর একটা মুভির মানে কি বলে পারমিশন হয়ে গেল, এরকম কিছু? এত ইজি একটা মুভি বানানো? তাহলে তো আমি কালকে, আমার আইফোন আছে, আমি কালকে আইফোন দিয়ে একটা ভিডিও ফুটেজ নিলাম, 4টা রিলস বানালাম, পরের দিন আমি জোড়া দিয়ে মুভি বানিয়ে দিছি। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করবো, বলবো আমার ইচ্ছা। এখন তারপর সে আমার হচ্ছে সাথে স্ক্যাম করেছে, আমি বললামই তো, আমার ফুটেজ ইউজ করেছে, আমার ছবি ইউজ করেছে। অ্যান্ড আমি যদি এখন ভিডিও মানে ওর ফোন কল সম্পর্কে বলি, উনি তো এটা প্ল্যান করেই ভিডিও করে রেখেছে, রাইট? এখন কথা হচ্ছে যে কোনো কিছু দিলে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দিতে হবে। উনি হচ্ছে 2 মিনিট কথা হয়ে যাওয়ার পর থেকে রেকর্ডিং কেন দিয়েছে? এটা শুরু থেকে দেওয়া উচিত ছিল, তার আগে কি কথা হয়েছে সেটাও জানা উচিত ছিল। এবং দ্য সেকেন্ড থিং ইজ, মানে যখন কথা বলেছে, আপনি যদি আরেকবার শোনেন ওই মানে রেকর্ডটা, তখন দেখবেন যে আমি শুটিংয়ের মধ্যে ছিলাম, খুব নয়েজ হচ্ছিল, কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না। তখন আমি জাস্ট আমি আরেকজনের সাথেও কথা বলছিলাম অ্যাট দ্য সেম টাইম। সো আমি কথাটা শুনতে পাই না অবশ্যই। সো সেই জায়গা থেকে পরে যখন উনি বলছে আচ্ছা ঠিক রাখি ভাইয়া, আমি বলছি ঠিক আছে ভাইয়া বলে সে রেখে দিছে। আর এটা তো লজিকের বাইরেই অবশ্যই। তারপর আমি এটাও বলবো, মানে মুভি কি এত ইজি যে ফোন করে সে আমার থেকে পারমিশন নিল আর সে যেখানে সেখানে আমার ফুটেজ ইউজ করতে পারবে? মানে আমি একটা এক্সাম্পল দেই, লাইক আমি কোনো প্রোডাক্টের শ্যুট করলাম হাতে এরকম করে, আমাদের থেকে প্রোডাক্টের শ্যুটের সময় নেয় না যে প্রোডাক্ট পরে হাতে বসিয়ে দেয়। সো হয় কি, আমি যদি এরকম করি, এখন প্রোডাক্টে আমার যার সাথে শ্যুট করছি তাকে যদি আমি না বিশ্বাস করি, সে যে কোনো প্রোডাক্ট আমার হাতের মধ্যে ধরিয়ে দিতে পারে। সে কি সেটা করেছে এই পর্যন্ত? আর আপনার কি মনে হয় যে একটা মানুষ সব সময় সবগুলা মিডিয়ার সামনে একই কথা বলে যাচ্ছে, এতগুলা মানুষ তার বিরুদ্ধে, তার পক্ষে কি কোনো মানুষকে দেখেছেন এ পর্যন্ত যে কথা বলছে? সে একাই নিজের মতো বাচালের মতো কথা বলে যাচ্ছে, মানে হি ডাজন্ট হ্যাভ এনি সেন্স। আমরা নাটকে নিয়মিত পাচ্ছি আপনাকে, এবং ছোট পর্দার দর্শকরা আপনাকে বেশ পছন্দ করছে। অবশ্যই বড় পর্দা নিয়ে আপনার অনেক বড় স্বপ্ন থাকবে, বা বড় পর্দা নিয়ে আপনার একটা প্রস্তুতির ব্যাপার থাকবে। তো সেইখানে হঠাৎ করে এরকম কন্ট্রাক্ট ম্যারেজের মতো একটা সিনেমায় আপনার পোস্টারে আপনার ছবি যাচ্ছে, এবং যতটুকু সম্ভব যে আপনি বলছিলেন যে নাটকের সময় যে দৃশ্যগুলো ধারণ করা হয়েছিল সেটা সিনেমাতে ব্যবহার করা হয়েছে, এটা আসলে আপনার ক্যারিয়ারের জন্য কতটা হুমকি? আমার ক্যারিয়ারের জন্য আসলে কোনটা হুমকি হবে, কোনটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে সেটা আমি জানি না। এখন এটার কারণে যে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বা এটার কারণে আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ হবে এমন কিছু না, কিন্তু কথা হচ্ছে যেটা রং সেটা রং। সে অন্যায় করেছে, এটাকে আমি অন্যায় বলবো। এখন ক্যারিয়ারের ইফেক্ট এটা পরের কথা। যদিও আপনি বলছেন যে আসলে মিডিয়া নিয়ে এত পরিকল্পনা নেই, কিন্তু যখন দর্শক আপনাকে পছন্দ করছে, অবশ্যই দর্শকের প্রতি আপনার একটা দায়বদ্ধতা কাজ করে। সে কারণে কিন্তু আপনি এখনও কাজ করে যাচ্ছেন। অনেক সময় হয় না যে আসলে শোবিজে কাজ করা মানেই বিতর্কের অপর নাম হয়ে ওঠা। তো এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে আমার লাইফে শর্ট টাইমে অনেক এত কিছু ঘটে গেছে যে একদম রোলার কোস্টারের মতো। মানে অনেক কম সময় অনেক ভালো কাজও করেছি, অনেক কম সময় অনেক বিতর্কেও এসেছি। সো এদিক থেকে মানে যদি ভালো কাজের কথা বলি, যে বড় বড় ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি, এটার ক্ষেত্রে বলবো আমি ব্লেসড। আর কপাল খারাপ বলবো এই যে কিছুদিন পর পর বিভিন্ন ইস্যুতে যে ক্যামেরার সামনে এসে মানে বলতে হচ্ছে বিভিন্ন বিষয়ে কথা, এটা নিজের কাছেও খুব খারাপ লাগে। কিন্তু কি করবো, বিকজ আমি যদি এটা প্রোটেক্ট না করি, ফিউচার এগুলো আরও হবে আমাদের সাথে। যে আচ্ছা আর্টিস্টরা তো অসহায়, কিছু করতে পারবে না, আচ্ছা ঠিক আছে এদের ইচ্ছে মতো ইউজ করা যায়, নাটক বানিয়ে সেটা মুভি বানিয়ে দিলাম, তাও নাটকের ক্যামেরা দিয়ে। আপনারা চাইলে আপনাদের এই ক্যামেরা দিয়েও মুভি বানিয়ে ফেলতে পারেন, ইফ ইউ ওয়ান্ট। আজকের এই ফুটেজ কোনো মুভিতে লাগাই দিতে পারেনি। আমরা নিশ্চয়ই সিনেমার কাজ যখন করব তখন সেটা ভেবে দেখব। ইয়া অফকোর্স, এক্স্যাক্টলি, আপনাদের ইথিক্স আছে, বাট অনেকের এই ইথিক্সটা নাই, সেটাই বললাম আমি। আচ্ছা, তবে আরেকটা বিষয় আমি জানতে চাই, যে এই যে নিয়মিত কাজ করছেন, এই ধরনের প্রতিবন্ধকতায় আপনাকে প্রায় পড়তে হচ্ছে, যেটা বিভিন্ন সময় আমরাও দেখছি। তো এই যে প্রতিবাদ করার কারণে আপনার কি মনে হয় না যে আপনার জায়গাটা আরও যত প্রসারিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না? আমার তো মিডিয়া নিয়ে কোনোদিন কোনো প্ল্যানিং ছিল না, সেখানে মিডিয়াতে আসার পরে যে ভালো ভালো কাজের সাথে যুক্ত হয়েছি, এটা আমার জন্য বোনাস। এখন কথা হচ্ছে মিডিয়াতে এখন যে মানে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে, যেটা হওয়া উচিত না, সেটা হচ্ছে আমার কথা হচ্ছে আমি কালকে মন চাইলো আমি শুটিংটা মানে সারা জীবনের মতো মিডিয়া ছেড়ে দিতে পারি, আমি ছেড়ে দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে যারা অ্যাক্টিং করে যাবে সারা জীবন, তাদের সাথে এই 2 নাম্বার এগুলো কখনো যেন না হয়। অনেক সময় বলা হয় যে কাজ দিয়ে আলোচনায় না এসে বিতর্কে থেকে আলোচনার জন্ম দেয়া, বা বিতর্ক তৈরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার একটা চেষ্টা করে অনেকেই। এই ধরনের অভিযোগও তো অনেক সময় আসে। তো জেবা জান্নাতের ক্ষেত্রেও কি এই ধরনের কোনো অভিযোগ কখনো কেউ তুলে কিনা? হ্যাঁ, সবসময় বলে ভাইরাল হওয়ার ধান্দা। অনেকে তো বলতেছে মুভি প্রমোশনের জন্য এটা করতেছে। মানে আমার কি খাইয়ে কাজ নেই আর দুনিয়াতে যে এই ধরনের একটা মুভি প্রমোশনের জন্য আমার এইভাবে এসে প্রমোট করতে হবে, এরকম কিছু? আমি তো সবসময় বলেই
যাচ্ছি যে এটা স্ক্যাম হয়েছে, এটা তো প্রতারিত হয়েছি, আমি তো চাই মুভিটা বন্ধ হোক। আর বন্ধ না হলেও আমার ফুটেজ, আমার পিকচার অ্যাটলিস্ট বাদ দিক। এত ইস্যু নিয়ে আমার ক্যামেরার সামনে আসারও ইচ্ছা ছিল না। আমি ভাবছি যে মৌসুমী আপু ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অ্যান্ড মোসানি ভাই ইজ দেয়ার, সো আমি ভাবছি যে তারা হ্যান্ডেল করে নেবে। বাট পরে যেটা দেখলাম যে আরও কাদা ছোড়াছুড়ি হচ্ছে দুই পক্ষে। পরে আমি ভাবলাম একমাত্র মৌসুমী আপুর সাথেও তো হয় নাই, আমার সাথেও হয়েছে। সো আমার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করি। পরে হচ্ছে আমি পরে ক্যামেরার সামনে আসলাম, প্রথমের দিকে তো আসিনি। প্রথমে আগে তার সাথে কথা বলেছি, তারপর হচ্ছে সবগুলো গিল্ড সবগুলোর সঙ্গে যে একটা করে লিখিত কাগজ দিয়ে এসেছি। তো তারপরে হচ্ছে আমি ভাবলাম যে এখানেও কাজ হবে কিনা আই এম নট শিওর, বিকজ বাংলাদেশের যে অবস্থা, সো আপনি এখানে যেটা আশা করবেন আসলে মানুষের থেকে সেটা আপনি পেতে পারেন, কতটুকু পাবেন সেটা তো না পাওয়ার সম্ভাবনাই বেশি। সো এখন কথা হচ্ছে মিডিয়া, তারপর সংবাদ গণমাধ্যম, তারপর টিভি চ্যানেল, এগুলো একমাত্র মাধ্যম যেখানে আমাদের ইমেজটা আমরা ক্লিয়ার করতে পারি যে আসলে আমার ফলোয়ার্স যারাই আছে বা আমার হেটার্স যারা আছে বা আমাকে যারা দেখছে তারা যেন বিষয়টা ক্লিয়ার হয় যে এ ধরনের কোনো কাজ আমার করা হয়নি, আসলে প্রতারণা করা হয়েছে আমার সাথে। আপনি যখন চিন্তা করলেন যে এই বিষয় নিয়ে আপনি মুখ খুলবেন, তার আগে নিশ্চয়ই সেই নির্মাতার সঙ্গে কথা বলেছেন, সেই আলোচনায় কি আসলে সমঝোতা হয়নি? হয় কি, একটা মানুষের সাথে কথা বলবো যখন, তার তো সেই সেন্স মাথার মধ্যে তো সেই ঘিলুটা থাকতে হয়, কিন্তু উনি না কাউকে কথা বলার কোনো সময় দেয় না। উনি নিজে নিজেই সব বলেন, আবার উনি নিজে নিজেই বলছে ভাইয়া এর আগে তো তোমার সাথে কথা হয়েছে ফোনে, মানে সে আমাকে কথা বলার কোনো চান্সই দিচ্ছে না। তো এক পর্যায়ে শেষের দিকে এসে সে বললো ভাইয়া যেগুলো তো পাবলিসিটি হয়ে গেছে, নেক্সট টাইম থেকে তোমার কোনো ছবি আমি ইউজ করবো না, আর ট্রাই করবো আগের ছবিগুলো ডিলিট করে দেওয়ার। বাট আগের ছবি তো ডিলিট করে দেওয়া দূরের কথা, এখন তো আরও দেখতেছি যে ওই ছবিগুলো নিয়ে আরও মানুষ বেশি টানাটানি করছে। আরেকটা কথা হচ্ছে আমি আমার মানে দর্শকদের বলতে চাই যে এখানে হচ্ছে একটা পিঙ্ক কালার শাড়ি পরে হাসান জাহাঙ্গীরের সাথে একটা হচ্ছে ভিডিও ফুটেজ অনেকে বলছে যে সিনেমা করেনি, তাহলে এটা কি? এটা হচ্ছে নাটকের ফুটেজ ছিল, যেটা নিয়ে আমার কোয়ার্টিস্ট সিয়াম মৃধা অনেক কথা লিখেছে। সো সিয়াম মৃধা ওয়াজ মাই কোয়ার্টিস্ট, হি ওয়াজ মাই হিরো। বাট সিয়াম সকাল 9টা থেকে সারাদিন বসা, উনি আমার সাথে অ্যাক্টিং করছে, উনি আমার সাথে নাচানাচি করছে, উনি ফাইট সিকোয়েন্স করছে। এখন আমি বলেছি ভাইয়া যদি সিয়াম নায়ক হয় তাহলে আপনি কেন এখানে, এখানে তো সিয়ামের থাকার কথা। তখন উনি বলেছে যে ভাইয়া আমি স্বপ্নে দেখছি যে তোমার সাথে আমার প্রেম হয়েছে, আমরা নাচানাচি করছি, আমরা ফাইট করছি, পরে ফ্ল্যাশব্যাক থেকে আসার পরে দেখবো যে না তুমি আসলে আমার সাথে রিলেশন না, হিরোর সাথেই তোমার রিলেশন। পরে আমি আর সিয়াম দুইজন মিলে ডিসকাস করলাম যে এরকম ব্লাড, এরকম যন্ত্রপাতি কি হচ্ছে নাটকের মধ্যে দেখানো হয়। তো তখন সিয়াম আর আমি মিলে বলছি আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে দিই, এগুলো হচ্ছে হয়তো পরে যখন টিভি চ্যানেলে যাবে তখন এগুলো কেটে বাদ দিয়ে দিবে। বাট সেই কাট পিস দিয়ে যে সে এখন মুভি বানাবে, হু নোস। কিন্তু আপনারও তখন মনে হয়নি যে আসলে একটা নাটকের মধ্যে আমাকেও জানানো হলো না গল্প কিভাবে কি হবে, একটা গান গল্প তো আমাকে বলেছে, গল্প তো আমার পছন্দ করে তারপর শুটে গিয়েছি। এখন কথা হচ্ছে ওই যে ভুল হয়েছে যেটা, যে আমার হচ্ছে স্ক্রিপ্টটা আগে নেওয়া হয় নাই। তো এখন স্ক্রিপ্টের মধ্যে এখন যেহেতু স্ক্রিপ্ট নেওয়া হয় নাই, সে তো এখন ইচ্ছা মতো গল্প বানাবে। আমি এখন তো মানে এটা হচ্ছে আমার বোকামি, আমার এটা তো অ্যাডমিট করতেই হবে। হাসান জাহাঙ্গীর যে বললো পরবর্তীতে আপনার ছবি বা ফুটেজ কিছু ব্যবহার করবে না, কিন্তু সিনেমাটা তো মুক্তি পাবে কিছুদিন পরেই। না, সেই সিনেমাতে কি আপনার সেই দৃশ্যগুলো থাকবে কিনা? এটার জন্যই তো আমি এত দৌড়াদৌড়ি করলাম গত 2 দিন যাবত, এটা নিয়েই দৌড়াদৌড়ি করছি। মানে আমি ঈদের কাজ কি করব, আমার এটা এত ডিস্টার্ব করছে যে আমি মেন্টালি ডিপ্রেসড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড অলসো। সো আমি 2 দিন আমি হচ্ছে গতকাল হচ্ছে আমাদের যে নাটকের যে সংঘ ওখানেও গিয়েছিলাম, তারপর এফডিসিতেও গিয়েছিলাম, সব জায়গায় আমি একটা করে লিখিত চুক্তি দিয়ে এসেছি। এখন আমি কেন গিয়েছি, অবশ্যই এটা যেন বন্ধ হয়, বা বন্ধ না হলেও সে যদি অন্যভাবে চালায় সে চালাতে পারে, কিন্তু আমার ছবি ফুটেজ যেন, তারপর ভিডিও ফুটেজ যেন ডিলিট করে, এর জন্যই গেছি। এখন তারা কি করবে তার উপর ডিপেন্ড করছে যে মুভি রিলিজ পাবে কিনা। যেহেতু মুভি রিলিজ দেওয়ার একটা ডেট আমরা জেনেছি এবং সেখানে আপনার ছবি ব্যবহার করা হয়েছে, পোস্টারও আপনার ছবি আছে, তো এই সিনেমার কাজ বাবদ আপনাকে কি কোনো পারিশ্রমিক দেওয়া হয়েছে? আমার সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি, কোনো পারিশ্রমিকই দেওয়া হয়নি। আর এখনও যে সে যদি বলে যে কোনো টাকা অফার করে, আমি নিব না, আমি এটা সমঝোতা করবো না। আর সেকেন্ড থিং ইজ, আমি হচ্ছে সার্টিফিকেশন বোর্ডেও গিয়েছিলাম, সার্টিফিকেশন বোর্ড থেকে বলেছে যে তোমাকে এটা করা উচিত ছিল যে যখন সার্টিফিকেশন পাবে তার আগে অ্যাপ্লাই করা, কিন্তু আমি তো জানতামই না এই সম্পর্কে। সার্টিফিকেশন বোর্ড থেকে যখন অ্যাপ্রুভড হলো, সে যখন পোস্টার রিলিজ করলো তখন আমি দেখিনি, যখন সবাই আমাকে পাঠানো শুরু করলো তখন কিন্তু আমি জেনেছি। তাহলে আমি আগে কিভাবে করব? এখন আমি যদি বলি যে এত বড় বড় সিনেমা, আমাদের মেগাস্টার সাকিব খান, তারপরে সিয়াম আহমেদ, ওদের রাক্ষস, বরবাদ, এগুলোতে 100 বার কাটিং হয়েছে, 100 বার সেন্সর থেকে এসে আবার সেন্সরে যেয়ে তারপর ঠিক হয়ে আসছে। মানে এত বড় বড় এত বিগ বাজেটের এত সুপারস্টারের সিনেমা যদি এতবার কাট হয়, এতবার রিফিউজ হয়, তাহলে এরকম একটা সিনেমা আনকাট পুরাপুরি এরকম মানে কিভাবে সার্টিফিকেশন পাই? আই হ্যাভ কোশ্চেন। যেহেতু শুরুতেই একটা বিতর্ক হয়ে গেছে সিনেমা নিয়ে, আসলে যে বা কীভাবে ভাবছে এবং
সামনে সিনেমা নিয়ে কি প্ল্যান আছে? যখন এই পোস্টারটা রিলিজ হয়েছে, যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখতো যে হয়তো বা একদিন ও ভালো কিছু করবে বা করতে পারে, ওর মধ্যে সম্ভাবনা আছে, তো তারা আমাকে নক করে বলেছে যে তোমাকে নিয়ে তো মানে অনেক ধরনের মুভির প্ল্যানই করলাম, তুমি বলেছো তোমার অ্যাক্টিং ভালো না, তুমি অ্যাক্টিং শিখছো, তুমি যদি মনে করো যে ইউ আর ওকে ফর অ্যাক্টিং, মানে তুমি মুভি করতে চাও, তখন হচ্ছে তুমি মুভি করবে, বাট তোমাকে তো এরকম দেখতে আমরা প্রস্তুত ছিলাম না। এখন আমি নিজেই প্রস্তুত ছিলাম না। আমি তো বললাম যে আমি তো এটা অ্যাডমিট করি যে আমি শিখে মিডিয়াতে আসিনি, আর এসে কাজ হয়েছে অনেক, কিন্তু প্রপার অ্যাক্টিংটা আসলে আমার শেখা হয়নি, অনেক ঘাটতি রয়েছে আমার। লাইক আমি আমার ক্যারেক্টার থেকে বের হয়ে যে একটা অন্য ক্যারেক্টার করব, এই টাইপের ক্যারেক্টার এখন আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর হচ্ছে থাকে না যে শহরের মেয়ে বাদ দিয়ে গ্রামের মেয়ের ক্যারেক্টার করছি, গ্রামের ল্যাঙ্গুয়েজ দিয়ে, তারপর অনেক ডিফিকাল্টিস ফেস করছি। এটা আসলে এই টাইপের মুভি করতে গেলে, নাটক করতে গেলে আমার মানে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো তখন আমি ডিসাইড করেছি যে তাহলে তো আমি অ্যাক্টিংয়ের কিছুই শিখিনি, যেখানে আমি আমার নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে অ্যাক্টিং করতে পারছি না। সো সেক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে আমার অনেক শিখতে হবে। তারপর হচ্ছে স্যাড যে সিকোয়েন্সগুলো থাকে, তারপর রোমান্টিক যে সিকোয়েন্সগুলো থাকে, এখানে আমার এক্সপ্রেশনের একটা ঝামেলা হয়, আমি কাঁদতে পারি না। তো তখন আমার মনে হয় যে আমার অনেক ল্যাকিংস আছে। তো এতগুলো ডিফিকাল্টিস নিয়ে আমি যদি মুভি করি, মুভি তো বিগ ফ্রেম, বিগ বাজেট, তারপরে বিগেস্ট স্টার, তাদের সাথে আমি তো কম মানে তাদের মতো করে তো আমি অ্যাক্টিং করতে পারবো না। তো তখন ওরা মনে মনে ভাবে কোত্থেকে আসছে। তো তখন তো আমার তো যাওয়ার দরকার নেই তাদের সিনেমা নষ্ট করার জন্য, তাদের সিনেমার সৌন্দর্য নষ্ট হবে আমি যদি ওখানে যে অ্যাক্টিং করি। সো আমার মনে হয়েছে যে আমি যদি কখনো এই অ্যাক্টিংগুলো করতে পারি তখন আমি সিনেমায় যাব। আর যদি মনে হয় যে লাইফ টাইম আমার এই মানে আমাকে দিয়ে এই অ্যাক্টিংগুলো হবে না, অনেক ট্রাই করছি হয়নি, তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি কখনো মুভি করবো না। বাট আমি প্ল্যান করলাম না, প্রিপারেশন করলাম না, মানে সিনেমা করলাম, সিনেমার নায়িকা হয়ে গেলাম, মানে আই ডোন্ট নো এনিথিং। যাই হোক, আমার মনে হয় যে আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থান ক্লিয়ার করছেন, দর্শক সেটা বুঝতে পারবে। দর্শকের বোঝা উচিত, বিকজ এই একটা লোকই তার পক্ষে বিপক্ষে সব বলে যাচ্ছে, তার পক্ষে কিন্তু আর কেউ নেই, সে শুধু একাই এগুলা বলে যাচ্ছে। এখন আমি, মৌসুমী আপু, তারপর আমার যে কোয়ার্টি সিয়াম, তারপর আরও যারা এগুলার ভিকটিম হয়েছে, তারা যে তার বিরুদ্ধে কথা বলছে, এটা আমার ফলোয়ার্সদের, তারপর দর্শকদের, তারপর সবারই নজরে আসা উচিত। এবং এই সংগঠিত যে চলচ্চিত্র বোর্ড, তারপর হচ্ছে আমাদের নাটকে যে যারা আছেন সিনিয়র আর্টিস্ট এবং যারা হচ্ছে সঙ্গের সাথে জড়িত, তারপর হচ্ছে সার্টিফিকেশন বোর্ড, সবার নজরে আসা উচিত যে এই লোকটাকে নিয়ে এত কথা হচ্ছে, তার মানে এই সিনেমার মধ্যে ঝামেলা আছে, এই লোকের মধ্যে ঝামেলা আছে, এটা স্টপ করা উচিত। এখন তারপরেও যদি এটা স্টপ না হয়, এটা যদি কোনো মানে ডিফিকাল্টিস ছাড়া রিলিজ পায়, তাহলে বলবো যে আমাদের আইন ব্যবস্থা খুব দুর্বল। আর আমি তখন এটাই বলবো যে তার যদি বিচার না হয়, নেক্সট টাইম আমরা যদি কোনো ভুল করি আমাদেরও যেন বিচার না হয়। বিকজ আমরা নিজেরা সব ডিসাইড করবো, নাটককে মুভি বানিয়ে দিব, তো আমরাও এরকম লাইক যখন যেরকম ইচ্ছা আমরা যাবো শুটিংয়ে, কখনো শুট ফাঁসাই দিব, এটা নিয়ে যেন কখনো বিচার না হয়। আচ্ছা, এই যে আপনি তো চলচ্চিত্রের সব সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আপনি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন কিনা? আইনগত ব্যবস্থা নিতে হলে তাকে লিগাল নোটিশ পাঠাতে হবে, নোটিশ পাঠানোর পর জিডি দিতে হবে। বাট টাইম ইজ সো শর্ট যে খুব তাড়াতাড়ি ওনার সিনেমাটা রিলিজ হয়ে যাচ্ছে, এর মধ্যে আবার শুক্রবার আছে, শনিবার আছে, তো আবার হচ্ছে লিখিত একটা মানে নোটিশ তার বাসায় পাঠাবে, তারপরে এই প্রসিডিউরগুলো হতে হতে তার মুভিটা রিলিজ হয়ে যাবে। তো তার মুভিটা রিলিজ হয়ে গেলে তো আর আমাদের লাভটা কি হলো? তাহলে আমরা তো এটা বন্ধ করতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে তো দেরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কাদের আগে মানে এটা বন্ধ করা উচিত? এফডিসি থেকে, এফডিসিতে যারা আছে, চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সংগঠনগুলো রয়েছে, চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা তাদেরও, এবং নাটক সংশ্লিষ্ট যারা তাদেরও, কারণ তাদের আর্টিস্টকে ইউজ করে মুভি বানিয়ে দিচ্ছে, কোনো বিচার হচ্ছে না। তারাও তো আর্টিস্ট, তারাও কোনো সময় আর্টিস্ট ছিল। তো এরকম স্ক্যামের শিকার আজকে আমি হচ্ছি, 2 দিন পরে আমি হচ্ছে মিডিয়াতে থাকবো না, আরেকজন আসবে, সেও এটা স্ক্যামের শিকার হবে। সো তাদের উচিত এটা প্রোটেক্ট করা। আর সেন্সর বোর্ড, সার্টিফিকেশন বোর্ড, তাদের আরেকটু সতর্ক থাকা উচিত যে এরকম স্ক্যাম হচ্ছে কিনা, একটু কাগজপত্রগুলো চেক করে নেওয়া উচিত। মানে সিনেমার কোয়ালিটিটা বিচার করা উচিত। কোয়ালিটি তো অবশ্যই, তারপরে হচ্ছে আর্টিস্টের সাথে কি হচ্ছে, কিভাবে মানে স্ক্যাম করে, মানে এটা কি মুভি হওয়ার যোগ্য যে জোড়াতালি দিয়ে সব কাটপিস এক জায়গায় করে একটা মুভি বানিয়ে দিলাম? এত ইজি। মানে বাংলাদেশের এখন হচ্ছে আমরা সিনেমা দেখতে যাই, আগে সিনেমা দেখতে যেতাম না, এই 5-6 বছর ধরে আমরা সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা এখন খুবই ভালো হয়েছে, আমরা এনজয় করি যে ফ্রি সময়, ঈদের সময়গুলো সিনেমা দেখতে যাব, বিগ বাজেটের সিনেমা হচ্ছে, খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, স্টোরি ডিফারেন্ট, পুরা হচ্ছে অন্য কান্ট্রির যেরকম মানে কোয়ালিটি মেনটেন করে, বাংলাদেশে ওইরকম সেম কোয়ালিটি দেখে মনে হয় না যে এটা বাংলাদেশি, মানে বাংলাদেশি ফিল্ম মনে হয় না, মনে হয় ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো। সো সেখানে এরকম হাসান জাহাঙ্গীরের মতো কিছু লোক আমাদের সিনেমার ধস ঘটাচ্ছে।
যাই হোক, আমরাও চাইবো যে এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ, এটার একটা সমাধান হবে। সমাধান হওয়া উচিত। আর না হলে তো আমি তাকে একটা কথাই বলবো যে সে হয়তো বা সিনেমা রিলিজ দিবে, সিনেমাটা হয়তো বা কেউ দেখবে না, তো সে ভাবলো যে হোক সিনেমা চলুক, না হলুক আমার না চলুক, আমার পাবলিসিটি হয়েছে। কিন্তু কথা হচ্ছে দিন শেষে সে নিজে তো জানে সে কি বড় স্ক্যামটা করেছে, আর দিন শেষে তার কিন্তু মরতেও হবে। সো বিচারটা এখানে না হলেও আরেক জায়গায় হবে। সো তার সেটার জন্য রেডি থাকা উচিত। আমরাও চাই এটার সমাধান হোক, এবং এই যে একটা শিল্পীর সম্মান যাতে কখনো নষ্ট না হয়, সেই দিকটাতে যাতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার দৃষ্টি থাকে, সেটা আমরা প্রত্যাশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে দর্শকদের ভালোবাসায় আজকে আপনি আমাদের সামনে বসে আছেন, সেই ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তাদেরকে বলবো সবসময় যেটা বলি, নেগেটিভিটি না ছড়াতে, আমাদের পাশে থাকতে সবসময়, কাজ আমাদের পাশে খুব দরকার। আর যেটা বলবো সেটা হচ্ছে ঈদে ভালো ভালো কিছু কাজ রিলিজ পাচ্ছে আমার নাটক, লাইক কফিলের মেয়ে, তারপর হচ্ছে কাশ্মীরি বউ 2 বা কাশ্মীরি বউয়ের সংসার, তারপর হচ্ছে আরও কিছু ভালো ভালো কাজ আসছে, আমি এখন বলতে পারছি না। সো দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবসময় পাশে থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।